আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। ইতিপূর্বে পদার্থের গঠন নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আজকে আমরা জানি যে মৌল সমূহ সম্পর্কে ধারণা নিয়েছি, অণু সম্পর্কে ধারণা নিয়েছি, পরমাণু সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা জানি যে পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং এই ইলেকট্রন সমূহ পরমাণুর মধ্যে কিভাবে থাকে, আসলে বিভিন্ন শক্তি স্তরে তারা বিন্যস্ত অবস্থায় থাকে। এই শক্তি স্তর সমূহকে আমরা আলোচনা করব, এবং এই শক্তি স্তরে আরো উপশক্তি স্তর রয়েছে, এবং প্রতিটি শক্তি স্তরের কয়টি উপশক্তি স্তর রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনার বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করলে দেখবো আমরা আমাদের প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি। যদি এন এর মান 1 হয় প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর, এন এর মান 4 হলে চতুর্থ শক্তি স্তর, এন এর মান 5 হলে পঞ্চম শক্তি স্তর, এন এর মান 6 হলে ষষ্ঠ শক্তি স্তর, এন এর মান 7 হলে সপ্তম শক্তি স্তর। তো যাই হোক, আমাদের 118টি মৌল রয়েছে। এই 118টি মৌলকে বিশ্লেষণ করলে দেখব 1 থেকে শুরু করে 18 পর্যন্ত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা 1 থেকে 18। আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক ওই মৌলের প্রোটন রয়েছে এবং ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা মোট 118টি ইলেকট্রন নিয়ে বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। মৌলসমূহের এই 118টি ইলেকট্রনকে যদি আমরা বিন্যাস করি বা স্থাপন করি, তাহলে 7টি শক্তি স্তরে আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এখন আমরা যদি দেখি প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে, আমাদের ইলেকট্রন প্রবেশের নিয়মটা একটু দেখব। যে ইলেকট্রন সংখ্যা প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের সংখ্যা, এটাকে আমরা একটি সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। 2n স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সম্পর্কে ধারণা নিতে পারি। যদি বলা হয় প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে n = 1। অতএব ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা আমি এখানে মান বসিয়ে দিব। এই সূত্র মোতাবেক আমি মান বসাই 2 × 1 = 2। তাহলে প্রথম ইলেকট্রন সংখ্যা হবে 2। দ্বিতীয় শক্তি স্তর, তাহলে n = 2, ইলেকট্রন সংখ্যা হবে কত? এখানে মান বসিয়ে দিলে 2 এর উপর স্কয়ার, 4, 2 গ্রহণ করলে হয়ে যায় 8, তাহলে এখানে 8। তৃতীয় শক্তি স্তর, n = 3 হলে ইলেকট্রন সংখ্যা এখানে হয়ে যাবে 3 বসিয়ে দিই, হয়ে যাবে 18। চতুর্থ শক্তি স্তর, n = 4, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কত? এখানে 4 বসিয়ে দিলে 32।
32। এইভাবে প্রতিটি প্রধান শক্তি স্তর সমূহে এই 2n² এই সূত্র মোতাবেক আমাদের এই ইলেকট্রনগুলো প্রবেশ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সকল প্রধান শক্তি স্তরে কিছু উপশক্তি স্তর রয়েছে। এই সকল ইলেকট্রনগুলো ওই সকল উপশক্তি স্তরে বিভক্ত হয়ে যায়। তাহলে আমাদের প্রতিটি শক্তি স্তরে কয়টি করে উপশক্তি স্তর রয়েছে সেটা আমাকে আগে শিখতে হবে বা নির্ণয় করতে হবে যে প্রতিটি শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর রয়েছে এবং ওই উপশক্তি স্তর সমূহের মধ্যে ইলেকট্রন প্রবেশের আরেকটি সূত্র রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিভাবে উপশক্তি স্তর, প্রতিটি শক্তি স্তরের উপশক্তি স্তর নির্ণয় করতে পারি। আমরা আগে উপশক্তি স্তর নির্ণয় করে নিব, তারপরে সেই সকল উপশক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন প্রবেশ করবে সেগুলো আমরা শিখব। উপশক্তি স্তর নির্ণয়। তো আমরা জানি n সমান সমান প্রধান শক্তি স্তর, শক্তি স্তর, এবং l কে উপশক্তি স্তরে প্রকাশ করা যায়, l এর মানের উপর ভিত্তি করে উপশক্তি স্তরকে প্রকাশ করা যায়। আমরা জানি মোট 4টি উপশক্তি স্তর আছে। এখানে l এর মানের উপর, l এর মানের উপর উপশক্তি স্তর প্রকাশ করা যায়। তাহলে এখানে আমরা আমাদের জানতে হবে উপশক্তি স্তর কয়টি। আমাদের উপশক্তি স্তর 4টি। উপশক্তি স্তর 4টি। 1 নম্বর s অরবিটাল, এটাকে অরবিটালও বলা হয়, উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। 2 p অরবিটাল, 3 d অরবিটাল, f অরবিটাল। এই মোট 4টি আমাদের অরবিটাল রয়েছে। 4টি অরবিটালের মধ্যে প্রধান শক্তি স্তরে বা প্রতিটি প্রধান শক্তি স্তরে সব কয়টি অরবিটাল থাকবে তা কিন্তু নয়। আমরা যেমন স্কুলের প্রধান কিছু শাখা থাকে, প্রত্যেকটি ক্লাসকেই আমরা একই রকম শাখায় বিভক্ত করে রাখি না। যেমন আমরা যদি চিন্তা করি ষষ্ঠ শ্রেণী, সেখানে 4টা শাখা থাকতে পারে। সপ্তম শ্রেণী, সেখানে 3টা শাখা থাকতে পারে। অষ্টম শ্রেণী, সেখানে 2টা শাখা থাকতে পারে। ঠিক আছে? তদ্রূপ এরকমই চিন্তা করতে হবে যে আমাদের যে প্রধান শক্তি স্তরগুলো আছে সে সকল প্রধান শক্তি স্তরে সবগুলোই উপশক্তি স্তর থাকবে এমন কোনো কথা নেই। তাহলে কি কি উপশক্তি স্তর থাকতে পারে সেটাই আমাদের এখন মুখ্য আলোচনার বিষয়। তাহলে আমরা দেখব একটি সূত্রের মাধ্যমে। আমি এখানে বললাম l এর মানের উপর শক্তি স্তর প্রকাশ করা হয়, l এর মানের উপর ভিত্তি করে। যখন l এর মান 0 হয় তখন সেখানে s অরবিটাল থাকবে, s অরবিটাল থাকবে। যখন l এর মান 1 হয় তখন p অরবিটাল, যখন l এর মান 2 হয় তখন d অরবিটাল, যখন l এর মান 3 হয় তখন f অরবিটাল সেখানে বিদ্যমান থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আবার আমি বলি যে প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয় এবং উপশক্তি স্তর সাধারণত l এর মানের উপর নির্ভর করে। যদি l এর মান 0 হয় তাহলে s অরবিটাল, যদি l এর মান 1 হয় p অরবিটাল, যদি l এর মান 2 হয় d অরবিটাল, যদি l এর মান 3 হয় তাহলে সেটা f অরবিটাল। কারণ আমরা জানি মোট উপশক্তি স্তর 4টি, sp df। তো এখন প্রতিটি শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর থাকবে সেই উপশক্তি স্তর নির্ণয়ের একটি সূত্র রয়েছে। আমরা সূত্রটা একটু দেখে নিব।
এল এর মান আমি কোথায় থেকে বের করব? এল এর মান হবে, একটা লিমিট রয়েছে, লিমিটটা আমরা দেখে নিব। এল এর মান 0 হতে n-1 পর্যন্ত, 1 পর্যন্ত। আবার বলি, এল এর মান 0 হতে n-1 পর্যন্ত। এবার আমি দেখব প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর n সমান সমান 1 হলে l সমান সমান কত? তাহলে l এর মান দেখো 0 হতে n-1, তাহলে এখানে বসিয়ে দাও 0, n এর মান এখানে ধরা হয়েছে 1, তাহলে 1 - 1, অর্থাৎ 0 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ হয়ে যায় কি 0। ঠিক আছে, হয়ে যায় কি 0। তাহলে l এর মান এখানে হয়ে গেল 0। যখনই l এর মান 0 হয়ে গেল, তখনই আমরা এখান থেকে একটু দেখে নিব s p d f, s এর মান 0 1 2 3 3। তাহলে এখানে l এর মান যেহেতু 0, এখানে l সমান সমান, তাহলে l এর মান যখন 0 তখন কোন অরবিটাল থাকবে? s অরবিটাল। তাহলে এখানে লিখতে হবে উপশক্তি স্তর 1s, 1s। এবার দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n সমান সমান 2 হলে l এর মান কত? l এর মান হবে 2 - 1, তাহলে কত হবে? 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত যদি একটি সীমা থাকে, তাহলে কি পাবো আমরা? 0 পাবো এবং 1 পাবো। তাহলে সেখানে হয়ে যাবে 0 পাবো আর 1 পাবো। তাহলে 0 বলতে s, তখন দেখো দ্বিতীয় শক্তি স্তরে তাহলে কি হবে? দ্বিতীয় শক্তি স্তরে আমি 0 পেয়েছি, 1 পেয়েছি, অর্থাৎ s থাকবে এবং p থাকবে। 0 তে s থাকবে এবং 1 এ কি থাকবে? p থাকবে। তাহলে এখানে দুইটি উপশক্তি স্তর পাওয়া যায়, অর্থাৎ 2s এবং 2p। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার যদি তৃতীয় শক্তি স্তর হয়, অর্থাৎ n সমান সমান 3, তাহলে এখানে মান বসিয়ে দাও, 3 এর মান বসাও। 0 থেকে 3 - 1, তাহলে কি হয়ে গেল? 0 থেকে লিমিট হয়ে গেল 2, 0 থেকে লিমিট হয়ে গেল 2। তাহলে এখানে আমি কি পেলাম? এখানে l সমান সমান আমি কি পাবো? এই লিমিটের মধ্যে কয়টি মান রয়েছে? 3টি মান, 0 1 2। তাহলে আমি এখানে লিখতে পারি 0 1 2, অর্থাৎ এখানে s অরবিটাল রয়েছে, p অরবিটাল রয়েছে এবং d অরবিটাল রয়েছে। তাহলে এখানে লেখা যায় উপশক্তি স্তর কি কি হলো? 3s 3p এবং 3d। আরেকটি আমরা দেখাই প্রিয় শিক্ষার্থী, যদি চতুর্থ শক্তি স্তর হয়, অর্থাৎ n সমান সমান যদি 4 হয়, তাহলে এখানে আমরা l এর মান কি পাবো? l এর মান পাবো 0 1 2 3, অর্থাৎ এখানে s আছে, p আছে, d আছে এবং f রয়েছে, অর্থাৎ 4s 4p 4d এবং 4f। ঠিক এভাবেই আমরা প্রতিটি শক্তি স্তরের উপশক্তি স্তর নির্ণয় করতে পারব। যদি এখানে 5 হয়ে থাকে, পঞ্চম হয়ে থাকে, n সমান সমান 5 হয়ে থাকে, তাহলে l এর মান 0 1 2 3, এখানে 4 হওয়ার কথা, 4 হওয়ার কথা। কিন্তু আমরা জানি 3টা অরবিটাল রয়েছে এখানে s p d f, যার মান লিমিট সংখ্যা 0 থেকে 1 পর্যন্ত, 3 পর্যন্ত। সেজন্য আমাদের f পর্যন্ত গিয়ে আবার পরবর্তী অরবিটাল থেকে শুরু করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি হয়ে যায় 5s 5p 5d এবং 5f, তারপরে আরেকটি হওয়ার কথা, সেটা 5 এ না হয়ে সরাসরি আমার
পরবর্তী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা প্রতিটি শক্তি স্তরে উপশক্তি স্তর নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তো প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি প্রধান শক্তি স্তর শিখলাম। প্রধান শক্তি স্তরে কতটি করে ইলেকট্রন প্রবেশ করে সেটা আমরা শিখলাম। প্রতিটি প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেটা নির্ণয় করে আমরা শিখে গেলাম। এবার উপশক্তি স্তরে যে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেটা সম্পর্কে আগামী ক্লাসে বলা হবে। সবাইকে ধন্যবাদ।